তখন কিন্তু দক্ষিণ পাশ থেকে দৌড়ে এসে ওই এক হাতা তুলে দিয়েছে গাছের উপরে, আর এক হাতা দিয়ে ওকে এরকম নামাচ্ছে। সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলের মাধ্যমে আমরা সুন্দরবনের মানুষের জঙ্গল জীবনের কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি। তো আপনারা জানেন যে জঙ্গলে মধু সংগ্রহ করা কিন্তু সহজ কাজ নয়। জীবনকে মানে সুন্দরবনের এই জঙ্গলে মধু কাটতে গিয়ে জীবনকে হাতে রেখে বাজি রেখে জঙ্গলে নামতে হয়। যে কোনো মুহূর্তে আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের হাতে মানে পড়ার চান্স থেকে যায়। তো সেই সুবাদে মানে আমরা যার সাথে আমরা পরিচয় করব, যিনি সুন্দরবন জঙ্গল বলতে গেলে আজ 50 বছর ধরে উনি জঙ্গল করছেন। বাকিটা সুন্দরবনের বাকিটা অর্ধেকটা জীবনই সুন্দরবন জঙ্গলে কাটিয়েছেন। তো এই সুবাদে উনি প্রত্যেকটা সুন্দরবনের অলি গলি খাঁড়ি সমস্ত কিছু উনি চেনেন। তো সেই সঙ্গে উনি জঙ্গল করতে গিয়ে যে আমাদের বলে না যে সুন্দরবনের হলো রয়্যাল বেঙ্গল টাইগার গর্ভ, সুন্দরবনের গর্ভ, কিন্তু মধু সংগ্রহকদের কাছে একটা বিপদও হয়ে দাঁড়ায়। তো আমরা এমনই এক মানুষের সাথে সাক্ষাৎ করব যিনি এই জঙ্গল জীবনটা শুরু করেছিলেন এই সংসারের তাড়না বলুন মানে অভাবের জন্য সুন্দরবন জঙ্গলটা বেছে নিয়েছিলেন। তো আজ আমরা ওনার মুখ থেকে শুনবো সেই জঙ্গল করতে গিয়ে বা মধু কাটতে গিয়ে ওনার সঙ্গী সাথীদের একজনকে বাঘের মুখ থেকে মানে বাঘ আক্রমণ করেছিল ঠিকই, কিন্তু সেখান থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন। সেটা কিভাবে পুরো বিষয়টি ওনার মুখ থেকে আমরা জানবো। আসুন আগে ওনার পরিচয়টা আমরা জেনে নিই। আপনার নাম? আমার নাম প্রফুল্ল রায়। আচ্ছা, এই জঙ্গলটা মানে সুন্দরবন জঙ্গলে জীবিকা অর্জন করছেন কত বছর? 40-50 বছর। 40-50 বছর। তো ওই 50 বছর জঙ্গল করতে গিয়ে বহু বিপদ আপদ তো এসেছে, অনেক রকম বিপদ এসছে। তো একটা খুব মর্মান্তিক ভাবে ঘটনা ঘটে গেছিল যেহেতু মধু কাটতে গিয়ে। হ্যাঁ, মধু কাটতে গিয়ে। তো ওই ঘটনাটা যদি একটু আমাদের বলেন। মধু কাটতে যখন আমরা যাই, আমি তখন 7টা লোক নিয়ে গেছিলাম। আমার যে সাইডার ছিল তার নাম ছিল অতুল বুড়ো, উনি বাউলি ছিল। আচ্ছা। তা যখন 9.5 কুইন্টাল মধু হয়ে যায় আমার, তখন আমি বাড়ির পথে ফেরার পথ। প্রথমত একটা কথা জানবো, যখন আপনারা মধু কাটতে যান তখন তো অনেক নিয়ম থাকে, যখন বাড়ি থেকে বেরোন অনেক নিয়ম থাকে। বাড়ি থেকে কেউ যাবে না, বাড়ির দরজা দেবে না, মাথায় সিঁদুর পরে না, বা একজন আসলে সে আসতে পারবে যেতে পারবে না, এরকম কতগুলো। তারপরে সোটায় কোনো জিনিস কাঁচা যাবে না। আচ্ছা আচ্ছা, এগুলো অনেক রকম জিনিসপত্র, এগুলো মানতে হয় আমাদের। এই যে মধু ভাঙতে যান কত দিনের জন্য? তার আগে ছিল 1 মাস, এখন হচ্ছে 15 দিন। সরকার এখন 15 দিনের ডেট করেছে যে 15 দিনের ভিতরে উঠে আসতে হবে। তার ভিতরে 19-20 হয়, হয়তো 2-4-5 দিন দেরিও হয়, কারণ সুবিধা অসুবিধার ব্যাপার আছে, ঝড় বৃষ্টির ব্যাপার আছে, এই জন্য দেরি হয় একটু। তাতে সরকার আমাদের কাছ দিয়ে কিছু নেয় না। তো ওই দিন ওই সময় ঘটনাটা কি হয়েছিল? আমি শুক্রবার দিন আমরা মালে উঠি না। কেন? শুক্রবার দিন মার পুজো হয়, এই জন্য মালে উঠি না আমরা। মানে মা বোন বিবির পুজো হয়, সেদিন মা ওই মালে থাকে না, সেদিনটা আমরা কেউ নামি না। তার শুক্রবার দিন যখন নাকি নামলাম না, শুক্রবার দিন বিকালবেলা দেখছি প্রচুর চাক বসেছে, নৌকায় বসে দেখা যাচ্ছে। তা আমরা শনিবার দিন সকালবেলা যখন আমরা নেমে যাই, আমার একটা লোক থাকে নৌকোয়, সে রান্না বান্না করে, নৌকোর দেখাশোনা করে। আমরা 6টা লোক যখন বেরিয়ে যাই, তখন আমি দক্ষিণে চলে যাই, মানে পূব পশ্চিম দক্ষিণ উত্তর এগুলো তো অবশ্যই। হ্যাঁ, আমি যখন দক্ষিণে যাই, গিয়ে সেখানে গিয়ে বড় একটা চাক পাই, বিশাল চাক। মানে সেই চাক দেখলে মনে হবে যেন সেই চাকটায় অন্তত না হলে 20-25-30 কিলো মধু আছে। এইবার কি হয়েছে, আমি গিয়ে দেখি চাকে যখন ধোঁয়া দিচ্ছি, তখন দেখি কি 500 মধু নেই তাতে। আচ্ছা, এটা একটা বিপদের সংকেত দেখিয়েছিল। যখন ওই সংকেত দেখেছি, তখন কিন্তু আমরা 3 জন ছিলাম, আর 3 জন গেছিল উত্তরে। তখন আমরা ওইখান থেকে ফিরে এসে ওদের ডাকি, মানে অত বড় চাকে 500 মধু হয়নি, এগুলো বিপদের সংকেত। আচ্ছা আচ্ছা। তা যখন নাকি আমরা ওদের ডাকি, ওরা 3 জন চলে আসে। 6 জন যখন এক জায়গায় হই, তখন বললাম কি একসঙ্গে যেতে হবে সব, কেননা একসঙ্গে না গেলে কিন্তু আমাদের কিন্তু সম্মুখে বিপদ সম্মুখে দাঁড়িয়ে আছে। তা আমি যখন দক্ষিণ পাশে ছিলাম, বাঘ কিন্তু দক্ষিণ পাশেই ছিল। আমি এরকম একটা গাছালে উঠেছি পোকা দেখার জন্য, আর পাশে একটা ছোট্ট একটা খাল আছে, খালটা এরকম একটা গাছ আছে এরকম ঝোকানো। আর একটা ছেলে কি করেছে, ওই গাছটায় কিন্তু উঠেছে, এই অব্দি উঠে এসছে। উঠে যখন এসে বাঘ, তখন কিন্তু দক্ষিণ পাশ থেকে দৌড়ে এসে ওই এক হাতা তুলে দিয়েছে গাছের উপরে, আর এক হাতা দিয়ে ওকে এরকম নামাচ্ছে। তখন ওইখান থেকে ডাক দিয়ে বলে, কাকা আমাকে নিয়ে গেল বাঘে।
তখন আমরা ওই দৌড়ে গিয়ে বাঘের সামনে গিয়ে দাঁড়াই। হুম। আমার বড় ভাই ছিল তখন, আমার বাড়ির এই ফ্যামিলির কেউ এখানে ছিল না, হুম। এরা সব কলকাতায় থাকতো তখন। আচ্ছা। তখন দৌড়ে এসে যখন সানমুখে দাঁড়ালাম তখন এইরকম বাঘ দাঁড়িয়েছে, ওইরকম আমার বড়দা দাঁড়িয়েছে, পাশে আমার গ্রামের আরো একটা ছেলে দাঁড়িয়েছে, সবাইকে টেনে নিয়ে কিন্তু পিছনে পিছনে দাঁড়িয়ে ওই কুড়োল ধরলাম। হুম। আসতে তো হবেই, অবশ্যই। কেন সবাই তো মরে গেলে তাদের বাড়িতে আসবে কে? হুম। বাঘ ওই হা হা করছে আর মুখ দিয়ে শুধু লালা পড়ছে, আর ওই ছেলেটা রক্তে অন্তত 4-5 কাটা একদম লাল হয়ে গেছে। মানে ওকে ধরেছিল? হ্যাঁ, ওকে ওই যে নখ দিয়ে যে আছড়েছে না, সব নখ ঢুকে গেছে এই পাচার। আচ্ছা আচ্ছা। ওকে নামাতে পারেনি, নামাতে পারলে তো নিয়ে যেত। ও মানে ও তখন তারা যখন ধরতে যায় উপরে উঠে যায়? না, উপরে ওঠার আর জায়গা ছিল না। আচ্ছা। ওইখানটাই লাস্ট দাঁড়িয়ে আছে। কিছু ওই মোটা ডাল ধরে দাঁড়িয়ে আছে, তখন ডাকছে আমাদের। হুম। এইবার কি গেলাম, ওকে নিয়ে কিন্তু আমরা ওই জলে ভাসিয়ে খালের এপার থেকে যাচ্ছি আর বাঘ ওপার থেকে যাচ্ছে এরকম। আচ্ছা, একটা কথা জানতে চাই, যখন ও দাঁড়িয়ে আছে আপনারা তো সবাই দাঁড়িয়ে আছেন, হুম। তো ওখানে তো বাঘটা ছিল, ওখানে দাঁড়িয়ে এরকম দাঁড়িয়ে আছে তা বাঘ। ওকে কিভাবে নিয়ে আসতে গেলে? ওভাবে ওকে তার আগে সরিয়ে নিয়েছি আমি, তার আগে টেনে সরিয়ে নিয়ে এসেছি আমি, হাত দিয়ে টেনে সরিয়ে আনছি। তারপর আমার বড় ভাই ছিল পাশে, তাকেও সরিয়ে এনেছি। আচ্ছা। মানে তখন আমার একটা হুঁশ আছে, হুম হুম। আমি 13 থেকে 14 দিন কথা বলিনি বাড়িতে গিয়ে। আচ্ছা, ওই মুহূর্তের ঘটনাটা একটু বলুন। যে ওই মুহূর্তে ঘটনা যখনই গিয়ে ওকে নিয়ে এসে অফিসে এসেছিলাম আমি। ওখান থেকে কিভাবে বের করে? ওখান দিয়ে জলে বেরিয়ে বড় খালে পড়েছি, বড় খালে পরে দুজনকে ওই হাড়ি নিয়ে আরেক পাশ থেকে পাঠিয়েছি, যে নৌকো নিয়ে আসতে গিয়ে সেই নৌকো নিয়ে এসছে, সেই নৌকোয় ওকে তুলে অফিসে আসি। তারপরে ওরা বোট দিল না, বোট দিল তোমার ক্যানিং থেকে আমাকে লঞ্চ, বনহংসী বলে একটা লঞ্চ আছে, উনি ওইটাই দিয়েছে আমাকে। ওটা দিয়েছে তখন আমার ঘটনা ঘটেছে 9:30-র সময়, সকাল। আমাকে বোট দেয় ওরা তখন বাজে বেলা 3টে। তাহলে এতক্ষণ রুগীটা নিয়ে কিন্তু আমি বসে আছি, রক্ত ঝরছে, খাওয়া নেই কিন্তু কারুর। নিয়ে গোসাবাই গেছি, থানার বড়বাবু ফোন করে অফিসে বলে এক্ষুনি টাকা 5,000 পাঠাতে হবে, ওকে ইঞ্জেকশন দিতে হবে। আচ্ছা। তারপরে ইঞ্জেকশন দেওয়ার পরে সেই ওই জায়গাটা এইখান থেকে এতখানি জায়গাটা কেটে নেয় মাংস, ডাক্তার কেটে নিয়ে ওইটা ফেলে কিন্তু আলাদা ইউরোপ থেকে মাংস নিয়ে ওইখানে লাগানো হয়। আচ্ছা, জায়গাটা কেন কেটে দিল ওটা কি? ওইটা বিষাক্ত জিনিস, ওর যে মুখের লালাটা ওই মুখে কামড়ে ধরেছিল, ওই জায়গাটা কামড়ে ধরেছিল, আর এই পাশটা এই মলদুয়ারের এই পাশ থেকে ছিঁড়ে ফেলেছিল নখ দিয়ে। নখের আঁচড়ে। তো 25 দিনের মতো ছিল হসপিটালে। তো 25 দিনের ভিতরে আমরা কোনো সাহায্য পাইনি, সাহায্য পেয়েছি একমাত্র আপনার থানা থেকে, বাসন্তী থানা থেকে আমাকে খুব সাহায্য করেছে, এবং এই বাড়ি অব্দি নিয়ে আসা নিয়ে যাওয়া সব ওনারা করেছে। যে ছেলেটা পড়েছিল তার তার বড় ভগ্নিপতি এখানে কাজ করতো ওই থানায়। নাম কি ছিল? রাখাল। আচ্ছা। ওই রাখালই আমাদের সবকিছু করেছে, এবং বড়বাবু আমাদের সবকিছু করে তারপরে ওকে ফিরিয়ে নিয়ে আসি বাড়িতে। ছেলেটা এখন আবার যেমন করছে, কিছু করার নেই। আচ্ছা, যাকে ধরেছিল ওনার নাম কি ছিল? বাবু ছিল। মানে আমাদের এই সুন্দরবন এলাকায় বাবু মিস্ত্রি। আচ্ছা। এই তো চিনতে মনে হয়। হ্যাঁ, নামটা শুনেছি। যাই হোক, ওর নাম বাবু মিস্ত্রি। আজ অব্দি ওরা ভাইরা আমাকে সবাই ভালোবাসে। তো ওই ফার্স্ট টাইম একটা বড় ঘটনা ঘটে যায়, মানে 9.5 কুইন্টাল মধু কেটেছেন, কাটার পরে কি এই ঘটনাটা ঘটেছে? আচ্ছা, মানে আপনারা সবাই কাছাকাছি ছিলেন? সব কাছাকাছি কি, জঙ্গলে কাছে মানে অনেক দূর। আচ্ছা। এইখান থেকে তুমি বাড়িতে থাকবে, এটা অনেক দূর, অনেক ডিফারেন্স হয়ে যায়, কারণ জঙ্গল থাকে, তো জঙ্গলের গাছপালা তো অনেক কিছু থাকে। এইখান থেকে তোমার কাছে আসতে আমার কিন্তু অনেকখানি রাস্তা ঘুরে আসতে হবে, কাজে এই জায়গাটা অনেকখানি জায়গায় থাকে। একটা কথা জানবো, যে যখন উনি গাছে উঠেছিলেন ওই গাছটায় কি উনি একাই ছিলেন? হ্যাঁ, একাই ছিল উনি দৌড়ে গিয়ে উঠে পোক দেখার জন্য উঠেছিল। আচ্ছা। আর তখন ওই বাঘ দক্ষিণ পাশ থেকে এসে ওই হাতা তুলে দেয়, গাছে এক হাতা দেয়, আর এক হাতা দিয়ে ওকে এরকম নামিয়ে নিতে চায়, কিন্তু নামাতে পারি না, নামাতে পারে। আমরা সঙ্গে সঙ্গে এসে গেছি সবাই, আর 6টা লোকই খুব সাহসী লোক ছিলাম আমরা, কেউ পিছনে হাঁটার লোক ছিল না, সব দাঁড়িয়ে থাকা লোক ছিল। ওই সময় ভয় পেলে তোমার চলবে না, তো তোমাকে মেরে দেবে একদম। আর তুমি দেখো, তোমার হাতে একটা যন্ত্র থাকবে, ওর হাতে 20টা যন্ত্র আছে, হিসাব করে রাখো, সামনে দুটো পাও, পিছনে দুটো পাও, তা মুখ তো বাদ, মুখে বাদে, মুখ বাদে 20টা যন্ত্র আছে।
আচ্ছা, এই যে এত বছর ধরে এই জঙ্গল করেছেন বা বহুবার আপনি দেখেছেন জঙ্গলে বাঘ বলুন যেটা, এত বছরের জঙ্গলের একটু সুন্দরবনের অভিজ্ঞতা আপনার কি এসেছিল? সুন্দরবনের অভিজ্ঞতা কিংবা কোন রকম বেঁচে আছি, এইটাই হলো মেন সমস্যা। এছাড়া কিচ্ছু করতে পারিনি কিন্তু আমরা, শুধু এই ছেলে মেয়ে নিয়ে বেঁচে থাকাটাই এইটাই আমাদের কাজ, আর কিচ্ছু না। ধরো এই কাপটায় তুমি 20,000 পেয়েছো, সামনের কাপে দেখা গেলে তুমি 5,000 পেয়েছো। আপনি কি শুধু মধু কাটতেই যান? না, আমি কাঁকড়া মারি আর মধু কাটি। এই তো পাঁচ সালে আবার মধু কাটতে চলে সিজনে যাবো। যাবেন? কিছু করার নেই, মেপোতে থাকলে তুমি না আজকে 10 টাকা দিলে, কালকে তো তুমি দেবে না, একটা হিসাব আছে তো। আর আমি ছোটকাল দিয়েই জঙ্গল করি আমি, ছোটবেলায় থেকে? একদম দড়ি গিটানো প্যান্ট পরতাম তখন। মানে জঙ্গলটাকেই মানে কি বলবো, জঙ্গলটাই আমার সবচেয়ে বড় জিনিস, আমি ভালোবাসি। আমাকে কোনোদিন আমার বাড়ি থেকে নিষেধ করেনি যে তুমি জঙ্গলে যাওয়ার। আমি জঙ্গলটাকে নিজের আপন করে নিয়েছি। আমি জঙ্গলে থাকলে আমি কোনোদিন সেই ভিতর থাকি না, বাইরে থাকি। মানে জঙ্গলের এই বাইরে থাকি, ওই নৌকো শুকনোর উপরে থাকবে, আমি বাইরে থাকবো। আমার কোনো ভয় ডর নেই, কোনো কিচ্ছু নেই, তোমাদের আশীর্বাদ আমার মাথায় আছে। তো আমরা শুনলাম সত্যি মানে এত অভিজ্ঞতা, যে এত ঘটনা এত কিছু হওয়ার পর ওনার মুখ থেকে আমরা শুনলাম সুন্দরবন মানুষের সত্যিকারে এইসব মানে যত বলতে থাকবো না তত আমরা শুনবো। হয়তো সুন্দরবনের কথা বা এনাদের জীবনের কথা শেষ হয় না কখনো শোনা। মানে এত বিপদ আপদের মধ্যে থেকেও এনারা সুন্দরবনের মানুষের জীবন যাপন করে চলেছে বা চলছে। তো যদি ভিডিও দেখে আপনাদের মনে একটু জায়গা করে নিতে পারে তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর একটি লাইক করবেন। তো জানি না কতটা কি দিতে পারবো, খুবই সমস্যা হচ্ছে, আশেপাশে মাইক চলছে, কতটা কি আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারবো। যাই হোক, এই অবধি আজকে থাকলো।